হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে। তো পরীক্ষার সময় খুব কম, তাই আমরা সময় নষ্ট করব না। আমরা এই সময়টায় যতটা পারি ততটা বেশি করে কোশ্চিন অ্যান্সার দেখার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমরা আগের ক্লাসে যা আলোচনা হয়েছে সেগুলো এক ঝলক দেখে নেব। তো চলো দেখো, এখানে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে ভারত কততম স্থানে রয়েছে। অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয়। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রাচীনতম নদী হিসেবে স্বীকৃতি পেল অস্ট্রেলিয়ার কোন নদী। অপশন এ ব্রিসবেন নদী, অপশন বি কুপার ক্রিক নদী, অপশন সি ফিঙ্কে নদী, অপশন ডি মারামবিজি নদী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিঙ্কে নদী। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে প্রথম রাজ্য হিসেবে অষ্টম রাজ্য পে কমিশন গঠন করলো কোন রাজ্য। অপশন এ দিল্লি, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হবে অপশন সি আসাম। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি গোয়ার তৃতীয় জেলা হিসেবে ঘোষিত হয়েছে। অপশন এ উত্তর গোয়া, অপশন বি কুশাবতী, অপশন সি দক্ষিণ গোয়া, অপশন ডি দুলাবতী। তো সঠিক উত্তর হবে অপশন বি কুশাবতী। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম দেশ হিসেবে প্রচলিত ডাকযোগে চিঠি পরিষেবা বন্ধ করলো কোন দেশ। অপশন এ মায়ানমার, অপশন বি নেপাল, অপশন সি ডেনমার্ক, অপশন ডি চীন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডেনমার্ক। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ এবার কততম আয়োজন। অপশন এ 38তম, অপশন বি 40তম, অপশন সি 42তম, অপশন ডি 44তম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 44তম। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে কোন রাজ্যে। অপশন এ ব্যাঙ্গালোর, অপশন বি হরিয়ানা, অপশন সি মুম্বাই, অপশন ডি দিল্লি। তো সঠিক উত্তর হবে অপশন বি হরিয়ানা। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব অর্থনীতিতে ভারত কততম স্থানে রয়েছে। অপশন এ চতুর্থ, অপশন বি পঞ্চম, অপশন সি ষষ্ঠ, অপশন ডি সপ্তম। তো সঠিক উত্তর হবে অপশন এ চতুর্থ। এরপরে চলে আসবো আমরা আজকের যা নতুন প্রশ্ন রয়েছে সেই নতুন প্রশ্নগুলোতে। এখানে দেখো বলা হয়েছে 2026 সালের পরিবেশগত সাফল্যের জন্য টাইলার প্রাইজ কে জয় করেছেন। অপশন এ জোহান রকস্ট্রোম, অপশন বি ডক্টর জেমস সালিভান, অপশন সি টবি কেয়ার্স, অপশন ডি ডক্টর বার্নার্ড অ্যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টবি কেয়ার্স। এই যে টাইলার প্রাইজটা, এই টাইলার প্রাইজটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের সব থেকে বা সর্বোচ্চ সম্মান। টাইলার প্রাইজ পরিবেশ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান। এটাও প্রশ্ন আসতে পারে, তোমরা মনে রাখবে। তারপর এই প্রাইজটাকে আবার অনেকে পরিবেশ বিজ্ঞানের নোবেল বলে। এটা কে পেয়েছে? এটা পেয়েছে আমেরিকান বিজ্ঞানী টবি কেয়ার্স। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম কাঁচের সেতুটি কোন রাজ্যে নির্মিত হয়েছে। অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ু এই প্রথম কাঁচের সেতুটি নির্মিত হয়েছে। এটি কন্যাকুমারীর বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 77 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। তামিলনাড়ুর রাজধানী কোথায়? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, যা আগে মাদ্রাজ নামে পরিচিত। আর মুখ্যমন্ত্রী হচ্ছে এম কে স্টালিন। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাবাডি চ্যাম্পিয়ন্স লিগ 2026-এর উদ্বোধন কোন রাজ্যে করা হয়েছে। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি আসাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরিয়ানা। হরিয়ানায় এটি উদ্বোধন করা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নায়াব সিং সাইনি আর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় নতুন নৌঘাঁটি তৈরি করবে নৌবাহিনী। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, মনে রাখবে এটা। অপশন এ কোচবিহার, অপশন বি কলকাতা, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি হলদিয়া। তো সঠিক উত্তর হবে অপশন ডি হলদিয়া। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে নজরদারি জোরদার করা এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা। এখানে কিরকম ধরনের জাহাজ থাকবে? এখানে মূলত 100 টনের ছোট ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট আর 300 টনের নিউ ওয়াটার, 300 টনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন করা হবে এখানে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় নতুন নৌঘাঁটি তৈরি করবে নৌবাহিনী। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, মনে রাখবে এটা। অপশন এ কোচবিহার, অপশন বি কলকাতা, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি হলদিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি হলদিয়া। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে
এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কার্যনির্বাহক পরিচালক হিসেবে ভারতের তরফে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি ডক্টর উর্জিত পেটেল, অপশন সি সঞ্জয় মালহোত্রা, অপশন ডি রঘুরাম রাজন। তো সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর উর্জিত পেটেল। ডক্টর উর্জিত প্যাটেলকে 3 বছরের জন্য এই IMF এর কার্যনির্বাহ পরিচালক হিসেবে ভারতের তরফে রাখা হয়েছে। ইনি 3 বছরের জন্য নিয়োগ থাকবেন। ইনি হচ্ছেন 24তম RBI গভর্নর। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ প্যারিস, অপশন বি জেনেভা, অপশন সি দাভোস, অপশন ডি ওয়াশিংটন। তো সঠিক উত্তর হবে অপশন সি দাভোস। দাভোসে এটি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 56তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সম্মেলন। এবারের থিম কি? এবারের থিম হচ্ছে আই স্পিরিট অফ ডায়ালগ। আই স্পিরিট অফ ডায়ালগ এবার হচ্ছে থিম। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2030 কমনওয়েলথ গেমস হোস্ট করবে কোন দেশ? অপশন এ ইংল্যান্ড, অপশন বি জাপান, অপশন সি ভারত, অপশন ডি আফগানিস্তান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত। ভারতের যে গুজরাট রাজ্য, গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে। এটি 2030 সালের অক্টোবর মাসের দিকে পরিকল্পনা রয়েছে এটা হওয়ার। আর প্রথম যেটা কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা হচ্ছে কানাডার হ্যামিলটন শহরে। কানাডার হ্যামিলটন শহরে হয়েছিল। আর আমাদের দেশে প্রথম হয়েছিল নয়াদিল্লিতে 2010-এ। এরপর দ্বিতীয় হচ্ছে আমাদের আহমেদাবাদে হবে। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান কে? অপশন এ অরবিন্দ সাক্সেনা, অপশন বি ডক্টর অজয় কুমার, অপশন সি প্রদীপ কুমার যোশী, অপশন ডি ডক্টর মনোজ সাহনি। তো সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমারকে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান করা হয়েছে। এর আগে কে ছিলেন এই পদে? এর আগে ছিলেন প্রীতি সুদান। প্রীতি সুদানের পরে এখন বর্তমানে রয়েছে ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমারের মেয়াদ কত? ডক্টর অজয় কুমারের মেয়াদ হচ্ছে 2027 সালে অক্টোবর মাস পর্যন্ত। এরপর 17 নম্বর প্রশ্নে রয়েছে 2025 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 123টি দেশের মধ্যে ভারতের স্থান কত? অপশন এ 97, অপশন বি 102, অপশন সি 111, অপশন ডি 117। তো সঠিক উত্তর হবে অপশন বি 102। এই রিপোর্টটি কিভাবে প্রকাশ করা হয়? এই রিপোর্টটি বিশেষত শিশুর অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশু মৃত্যু হার এর উপর ভিত্তি করেই এই ক্ষুধা সূচকটি তৈরি করা হয়। এই সূচকে সবথেকে নিচের দিকে রয়েছে সোমালিয়া। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এ কোন দেশ শিরোপা জিতেছে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি পাকিস্তান, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই ম্যাচে জয়ী হয়েছেন। আর ভারতের অধিনায়ক কে ছিল? ভারতের অধিনায়ক ছিল হরমনপ্রীত কৌর। প্লেয়ার অফ দ্য ফাইনাল কি হয়েছে? প্লেয়ার অফ দ্য ফাইনাল হচ্ছে শেফালি ভার্মা। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে দীপ্তি শর্মা। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে ভারতে মোট কতগুলি বাঘের মৃত্যু ঘটনা নথিভুক্ত করা হয়েছে? অপশন এ 126টি, অপশন বি 136টি, অপশন সি 146টি, অপশন ডি 166টি। তো সঠিক উত্তর হবে অপশন ডি 166টি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অর্থাৎ NCTA এর তথ্য অনুযায়ী 2025 সালে মোট 166টি বাঘ মৃত্যু হয়েছে, যা 2024 সালে 126টা যে মৃত্যু হয়েছে তার থেকে 40টা বেশি। সব থেকে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে 55টি বাঘের মৃত্যু হয়েছে। আর তারপর হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে 38টি বাঘের মৃত্যু হয়েছে। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি প্রয়াত কুমারী কমলা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ কত্থক, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ওড়িশি, অপশন ডি ভারতনাট্যম। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারতনাট্যম। তিনি হচ্ছেন একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। তিনি 100টিরও বেশি চলচ্চিত্রে তামিল, হিন্দি, তেলেগু এবং কন্নড় ভাষায় অভিনয় করেছেন। আর ইনি পুরস্কার পেয়েছেন 1970 সালে পদ্মভূষণ আর 1968 সালে নাটক একাডেমি। এরপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বক্সার? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি মনোজ কুমার, অপশন সি বিজেন্দর সিং, অপশন ডি অমিত পাঙ্গল। তো সঠিক উত্তর হবে অপশন সি বিজেন্দর সিং। এই কিংবদন্তি বক্সার বিজেন্দর সিং 2026 সালের জানুয়ারি মাসে
এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। যদি আমরা বিজেন্দর সিং এর কথা বলি, তিনি হচ্ছেন 2008 সালের অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতের হয়ে প্রথম বক্সিংয়ে প্রথম অলিম্পিক পদক এনেছিল। তাহলে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে ভারতের হয়ে প্রথম বক্সিংয়ে অলিম্পিকে পদক এনেছিলেন, তিনি হচ্ছেন বিজেন্দর সিং। আর যদি বলি আমরা এর আগে এই পদে কে ছিলেন, এর আগে এই পদে ছিলেন অজয় সিং। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইম ম্যাগাজিনের দ্বারা 2025 সালে সিও অব দ্য ইয়ার কার নাম ঘোষণা করা হয়? অপশন এ কল্যাণ কৃষ্ণমূর্তি, অপশন বি নীলমোহন, অপশন সি মার্ক জুকারবার্গ, অপশন ডি সুন্দর পিচাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নীলমোহন। এই নীলমোহন 2023 সাল থেকে ইউটিউবের দায়িত্ব পালন করছে। এনাকে টাইম ম্যাগাজিন সাংস্কৃতিক স্থপতি হিসেবে বর্ণনা করেছে। আর নীলমোহন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম ফরেস্ট বা বন বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি করা হবে? অপশন এ মধ্যপ্রদেশের জবলপুরে, অপশন বি রাজস্থানের জয়পুরে, অপশন সি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। তো সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে এটি তৈরি হবে। এটি 500 কোটি টাকা ব্যয়ে 125 একর জমির উপর নির্মিত হবে। এটা গোরখপুরের জটায়ু সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রের কাছে অবস্থিত হবে। আর এটার উদ্দেশ্য হচ্ছে বন্যবিদ্যা, বন্যপ্রাণী অধ্যয়ন, কৃষি বনায়ন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করবে এটা। এখানে মোট 500 জন শিক্ষার্থীর হোস্টেল থাকবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ, আর এই উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অনুরূপ ড্যাশ নামে স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করলো ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা? অপশন এ স্পাইক, অপশন বি অলকনন্দা, অপশন সি কাইলকা, অপশন ডি টাইটান। তো সঠিক উত্তর হবে অপশন বি অলকনন্দা। অলকনন্দা এই পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স এর পিএইচডি গবেষক রাশি জৈন এবং অধ্যাপক যোগেশ ওয়েদেদাকার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এটি খুঁজে পেয়েছেন। এটার দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে প্রায় 12 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এটার নামকরণ আলোকনন্দা কেন করা হয়েছে? আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে এটাকে হিন্দিতে বলা হয় মান্দাকিনী। হ্যাঁ, মান্দাকিনী পৌরাণিক কাহিনী অনুসারে মান্দাকিনী ও অলকনন্দা দুজন হচ্ছে যমজ বোন। তাই এটা যেহেতু এই একই রকম দেখতে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে অলকনন্দা। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষিত হলো কোন রাজ্যের বালোদ জেলা? অপশন এ হরিয়ানা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তো সঠিক উত্তর হবে অপশন বি ছত্তিশগড়। ছত্তিশগড়ের বালোদ জেলা এবার বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষিত হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী কোথায়? ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। আর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণুদেও সাই। এরপরে আমরা কিছু জিকে কোশ্চেনের দিকে চলে যাব। এখানে দেখো, এখানে বলা হয়েছে হিরোশিমা দিবস কবে পালিত হয়? অপশন এ 6ই আগস্ট, অপশন বি 8ই আগস্ট, অপশন সি 17ই আগস্ট, অপশন ডি 25শে আগস্ট। তো সঠিক উত্তর হবে অপশন এ 6ই আগস্ট। 6ই আগস্ট 1925 সালে ওই দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর হিরোশিমার শহরে পারমাণবিক বোমা লিটল বয় নামে নিক্ষেপ করেছিল। আর তাই এই দিনটাকে বিশ্বজুড়ে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়? অপশন এ মৌর্য যুগ, অপশন বি কুষাণ যুগ, অপশন সি সাতবাহন যুগ, অপশন ডি গুপ্ত যুগ। তো সঠিক উত্তর হবে অপশন ডি গুপ্ত যুগ। গুপ্ত যুগ বলতে অনুমানিক 320 থেকে 550 খ্রিস্টাব্দ এই সময়টাকে বলা হয়। এই সময়টাকে কেন সুবর্ণ যুগ বলা হয়? এই সময়টাকে সুবর্ণ যুগ এই জন্য বলা হয় কারণ এই সময় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা এই সব কিছুতেই একটা আমূল উন্নতি দেখা গিয়েছিল। সেই জন্য এই সময়টাকে সুবর্ণ যুগ বলা হয়। এটা কার সময়কাল? এটা হচ্ছে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই দুজনেরই সময়কালটা হচ্ছে সুবর্ণ যুগ। এরপর 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেন?
অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর হবে অপশন এ রবার্ট ক্লাইভ। 1765 সালে যখন মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করে, হ্যাঁ, তারপর এই শাসন প্রণালী চালু করেন রবার্ট ক্লাইভ। এটা কি ছিল? এটা হচ্ছে যে কোম্পানি রাজস্ব আদায়ের দায়িত্ব নিলেও প্রশাসন ও আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল নবাবের হাতেই, আর এটা কার্যকর হয়েছিল 1772 সাল পর্যন্ত। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? অপশন এ 1885 থেকে 1895, অপশন বি 1885 থেকে 1905, অপশন সি 1905 থেকে 1915, অপশন ডি 1895 থেকে 1925। তো সঠিক উত্তর হবে অপশন বি 1885 থেকে 1905। এই সময়টায় 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কি হয়েছিল? কংগ্রেসের যত সব নেতৃত্ব ছিল তারা উদারপন্থী মনোভাবের ছিল। উদারপন্থী মনোভাব বলতে আবেদন নিবেদন ও আলোচনার মধ্যে প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল এরা, তাই এদেরকে বলা হয় উদারপন্থী মনোভাবের নেতৃত্ব। আর এই সময়টাই হচ্ছে কংগ্রেসের নরমপন্থী পর্ব। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? অপশন এ অরুণ জেটলি, অপশন বি নির্মলা সীতারামন, অপশন সি শ্রী অমিত শাহ, অপশন ডি রাজনাথ সিং। তো সঠিক উত্তর হবে অপশন বি নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের আগে কে এই পদে ছিল অর্থাৎ অর্থমন্ত্রী ছিল, সেটা হচ্ছে অরুণ জেটলি। তোমাদের একটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কি যে 2026-27 সালের যে বাজেট, কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, সেটা নির্মলা সীতারামন কততম বাজেট পেশ করেছেন? তাহলে হবে নবমতম। তিনি নবমতম বাজেট পেশ করছেন। একটানা এক মন্ত্রী নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করছে, এটাও একটা কৃতিত্ব, তাই এটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে আধুনিক অর্থশাস্ত্রের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি ডেভিড রিকার্ডো, অপশন ডি মিল্টন ফ্রিডম্যান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে কেন অর্থশাস্ত্রের জনক বলা হয়? অ্যাডাম স্মিথ মুক্তবাজার, শ্রমবিভাগ এবং অদৃশ্য হাত এই তত্ত্বের প্রবর্তক ছিলেন। আর তিনি দ্য ওয়েলথ অফ নেশনস নামে একটা বই লেখেন, সেটা তাকে অর্থনীতির জনক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের লেখা বইটির নাম কি? দ্য ওয়েলথ অফ নেশনস। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত হয়? অপশন এ 1829, অপশন বি 1833, অপশন সি 1843, অপশন ডি 1858। তো সঠিক উত্তর হবে অপশন সি 1843। 1843 সালের 7ই এপ্রিল গভর্নর জেনারেল লর্ড অ্যালেনবেরো এই আইনটি পাশ করে দাসপ্রথা বিলুপ্ত করেন। এর আগেও 1833 সালে চার্টার অ্যাক্টে ব্রিটিশ ভারত দাস বিলোপের নির্দেশ দেয়, কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে কার্যকর হয়নি। কার্যকর কবে হয়েছিল? 1843 সালে, যখন লর্ড অ্যালেনবেরো এই আইনটি পাশ করেন। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাইড্রোজেন কে আবিষ্কার করেন? অপশন এ টমাস এডিসন, অপশন বি নিকোলা টেসলা, অপশন সি হেনরি ক্যাভেন্ডিশ, অপশন ডি চার্লস ডারউইন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি হেনরি ক্যাভেন্ডিশ। তিনি 1766 সালে প্রথমবারের মতো এই গ্যাসটিকে একটি স্বতন্ত্র গ্যাস হিসেবে শনাক্ত করেছিলেন, আর এটাকে দাহ বাতাস হিসেবে অভিহিত করেছেন। নামকরণ, এর যে নামকরণ, হাইড্রোজেন যে নামকরণ সেটা কে করেছে? সেটা করেছে 1783 সালে ফরাসি রসায়নবিদ অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? অপশন এ নানা সাহেব, অপশন বি মঙ্গল পান্ডে, অপশন সি কুন আয়ার সিং, অপশন ডি চিল নায়ক। তো সঠিক উত্তর হবে অপশন বি মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে কি করেছিল? 1857 সালের যে 29শে মার্চ ব্যারাকপুরে তিনি এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ব্যবহার করা হতো সেটা নিয়ে বিরোধিতা করেছিল। সেটা নিয়ে কি বিরোধিতা করেছিল? সেই কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো হয়েছিল। সেটা গুজব ছড়িয়ে গেলে হিন্দু ও মুসলিম সিপাহীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, যা মঙ্গল পান্ডেকে বিদ্রোহে প্ররোচিত করেছিল। আর 8ই এপ্রিল 1857 সালে তার ফাঁসি কার্যকর করা হয়।
এরপর 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয়। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দাগিয়ে রাখবে তোমরা। কেন ইম্পর্টেন্ট প্রশ্ন? কারণ তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে, আর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে, শিক্ষা সম্পর্কে যদি দুই একটা প্রশ্ন না আসে তাহলে কেমন করে হয়। সেই জন্য সেই দিক থেকে বিচার করলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশনে দেওয়া রয়েছে অপশন এ 1998, অপশন বি 2001, অপশন সি 2004, অপশন সি 2007। সঠিক উত্তর হবে অপশন বি 2001। এই সর্বশিক্ষা অভিযানটা কি? এই সর্বশিক্ষা অভিযানটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী যেগুলো শিশু রয়েছে সেই শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। আর এটা উদ্যোক্তা কে ছিল? এটার উদ্যোক্তা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, এটা উদ্যোক্তাও আসতে পারে। তার সাথে সাথে আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে পরিকল্পনাটা, ঠিক আছে, এই যে অভিযানটা, এটা কবে চালু মানে কোন পরিকল্পনায়, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? তো এটা হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে শেষ করব। এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আমার কমেন্ট বক্সে। তো ঠিক আছে, পরীক্ষার সময় কম, এই সময়টা তোমরা ভালোভাবে কাজে লাগাও। যত পারো প্র্যাকটিস করো, বারে বারে রিভিশন করো প্রশ্নগুলোকে। যদি রিভিশন না করো তাহলে মনে থাকবে না। যেগুলো মনে থাকে না, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দাও। ঠিক আছে, তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। আমি খুব শিগগিরই পরবর্তী ক্লাসটা দিয়ে দেবো।